বিকেলে পুরানো ছবির অ্যালবাম দেখছিলাম। ছেলে আমার পাশে বসে ছবি দেখতে লাগল। মা, এই ছবিতে তুমি কত সুন্দর লাগছ আমার যৌবনের ছবি দেখিয়ে বলছিল। আমি লজ্জা পেলাম। এখনও তুমি তেমনি সুন্দর। তার বাবার সাথে আমার বিয়ের ছবি দেখে সে বলল, মা, এই ছবিতে তুমি কত খুশি লাগছ। আমি হাসলাম। এখন আমার সাথে এমন ছবি তুলবে? আমি অবাক হয়ে তাকালাম। সে আমার হাত থেকে অ্যালবাম নিয়ে নিল। মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে নতুন স্মৃতি তৈরি করতে চাই। পুরানো ছবিগুলো আমাদের দিকে তাকিয়ে আছে যেন। বিয়ে করো আমাকে। আমরা নতুন অ্যালবাম ভর্তি করব। তার চোখে স্বপ্ন। আমার ছোটবেলার ছবি দেখিয়ে বলল, তুমি সবসময় আমার পছন্দের মেয়ে ছিলে। অ্যালবামের পাতা ওল্টানোর শব্দ। আমি তোমার জীবনে নতুন অধ্যায় লিখতে চাই। সূর্যাস্তের আলোতে ছবিগুলো সোনালি দেখাচ্ছিল। তার আঙুল ছবির উপর দিয়ে আমার মুখ স্পর্শ করল। অ্যালবামটা আমাদের কোলের উপর খোলা রয়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী খান। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর নাফিসা। রিয়াদ ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। নাফিসা ১৩ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন বিকেলে আমি পুরানো অ্যালবাম দেখছিলাম। হঠাৎ রিয়াদ এসে আমার পাশে বসল। তার চোখে কেমন যেন অদ্ভুত একটা ভাব। অ্যালবামের ছবিগুলো দেখে সে বলল, মা, এই বিয়ের ছবিটা দেখো কত সুন্দর। আমি মাথা নাড়লাম। হঠাৎ সে বলল, মা, তুমি কি জানো এই অ্যালবামের পেছনে একটা গোপন ম্যাপ আছে? আমি অবাক হয়ে তাকালাম। কি বললে? রিয়াদ অ্যালবামটা উল্টে দিল। আমি দেখলাম সত্যিই পেছনে কিছু অদ্ভুত লাইন আঁকা। এটা দাদুর লেখা। উনি মারা যাওয়ার আগে আমাকে বলে গেছেন যে এই বাড়িতে একটা গুপ্তধন লুকিয়ে আছে। আমার মাথা ঘুরে গেল। গুপ্তধন? সেটা আবার কি? দাদু বলেছিলেন এই অ্যালবামের ছবিগুলো আসলে একটা কোডের অংশ। প্রতিটা ছবির পজিশন একটা সংকেত। রিয়াদ উত্তেজিত হয়ে বলল। আমি ভাবলাম, এ কি করে সম্ভব? কিন্তু রিয়াদের কথায় মনে হচ্ছিল সে সত্যি কিছু জানে। মা, দেখো এই ছবিটা। সে আমার শৈশবের একটা ছবি দেখালো। এই ছবিতে তুমি যেই দিকে তাকিয়ে আছো সেটা আসলে একটা দিক নির্দেশনা। আমি মনোযোগ দিয়ে দেখলাম। সত্যিই ছবিতে আমি উত্তর পূর্ব দিকে তাকিয়ে আছি। আর এই বিয়ের ছবিটা দেখো। তুমি আর বাবা দুজনেই দক্ষিণ পশ্চিম দিকে তাকিয়ে আছো। রিয়াদ বলল। আমার গা শিউরে উঠল। এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার। মা, আমার একটা প্ল্যান আছে। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমরা এই ম্যাপ অনুসরণ করে খোঁজাখুঁজি করব। আমি ভয় পেলাম। না রিয়াদ, এসব ভূতের গল্প। আমি এসবে বিশ্বাস করি না। মা, প্লিজ। দাদু আমাকে বলেছিলেন যে তুমি ছাড়া এই রহস্যের সমাধান সম্ভব না। কারণ অ্যালবামের প্রতিটা ছবিতে তুমি আছো। আমার হৃদয় ধড়ফড় করতে লাগল। রিয়াদের কথায় কেমন যেন সত্যতা আছে মনে হচ্ছিল। ঠিক আছে, কিন্তু কেউ যেন জানতে না পারে। আমি অবশেষে রাজি হলাম। রাত ১২টার সময় আমরা দুজন চুপি চুপি উঠে পড়লাম। রিয়াদ টর্চলাইট আর অ্যালবাম নিয়ে এলো। আমি কম্পিত হাতে অ্যালবাম খুললাম। প্রথম ছবি অনুযায়ী আমাদের উত্তর-পূর্ব দিকে যেতে হবে। রিয়াদ ফিসফিস করে বলল। আমরা বাড়ির উত্তর-পূর্ব কোণে গেলাম। সেখানে পুরানো একটা আলমারি আছে। এবার দ্বিতীয় ছবি দেখো মা, রিয়াদ বলল। দ্বিতীয় ছবিতে আমি একটা বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা আলমারির বইগুলো খোঁজাখুঁজি করলাম। হঠাৎ একটা পুরানো কোরআন শরীফ হাতে এলো। এই বইটার পেছনে কিছু আছে মনে হচ্ছে, আমি বললাম। বইটা খুলে দেখলাম ভেতরে একটা ছোট কাগজের টুকরো লুকানো। সেখানে লেখা, তৃতীয় ধাপ, পশ্চিমের দেয়ালে যেখানে চাঁদের আলো পড়ে। আমরা পশ্চিমের দেয়ালে গেলাম। জানালা দিয়ে চাঁদের আলো একটা নির্দিষ্ট জায়গায় পড়ছে। সেই জায়গাটা খুঁড়ে দেখলাম দেয়ালে একটা ছোট ফুটো। মা, তোমার হাত ছোট। তুমি ফুটোর ভেতর হাত দিয়ে দেখো, রিয়াদ বলল। আমি ভয়ে ভয়ে হাত ঢুকালাম। একটা ছোট চাবি স্পর্শ করলাম। চাবিটা বের করে আনলাম। এই চাবি দিয়ে কি খোলা যাবে? আমি ভাবলাম। রিয়াদ বলল, অ্যালবামের শেষ ছবিটা দেখো। শেষ ছবিতে আমি আর তার বাবা মিলে একটা পুরানো সিন্দুকের সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু সেই সিন্দুকটা কোথায়?
বেসমেন্টে যেতে হবে মা, রিয়াদ বলল। আমরা বেসমেন্টে নামলাম। অন্ধকারে টর্চের আলো জ্বালিয়ে খোঁজাখুঁজি করলাম। হঠাৎ একটা পুরানো কাপড়ের নিচে আমি একটা কাঠের সিন্দুক দেখতে পেলাম। এইটা, আমি চিৎকার করে বললাম। রিয়াদ দৌড়ে এলো। আমরা মিলে কাপড়টা সরিয়ে দিলাম। একটা প্রাচীন কাঠের সিন্দুক। তাতে একটা তালার ছিদ্র। আমি কাঁপতে কাঁপতে চাবি ঢুকালাম। ক্লিক! তালা খুলে গেল। সিন্দুক খুলতেই আমরা দুজন হাঁ করে তাকিয়ে রইলাম। ভেতরে ছিল পুরানো সোনার গয়না, রূপার থালাবাটি, আর অনেক মূল্যবান পাথর। মা, এগুলো দাদুর পূর্বপুরুষদের সম্পদ। উনি লুকিয়ে রেখেছিলেন যাতে চোর ডাকাতরা না নিয়ে যায়, রিয়াদ বলল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সিন্দুকের নিচে একটা পুরানো চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় রূপালী, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে যে আমার প্রিয় নাতি রিয়াদ তোমাকে সাহায্য করেছে। এই সম্পদ তোমার পরিবারের জন্য। কিন্তু মনে রাখবে, আসল ধনসম্পদ হল পারিবারিক ভালোবাসা। এই অ্যাডভেঞ্চার তোমাদের আরও কাছে নিয়ে এসেছে। ভালোবাসায়। নানু। আমার চোখে পানি এসে গেল। রিয়াদকে আলিঙ্গন করলাম। তুমি কিভাবে এসব জানতে পারলে? দাদু আমাকে শেখাননি। আমি নিজেই অ্যালবামের ছবিগুলো নিয়ে গবেষণা করেছি। প্রতিদিন রাতে লুকিয়ে লুকিয়ে ছবির দিক নির্দেশনা বোঝার চেষ্টা করতাম। রিয়াদ হাসল। কিন্তু হঠাৎ আমাদের পায়ের নিচে মেঝে কাঁপতে শুরু করল। ভয়ে আমরা দুজন কাছাকাছি এসে গেলাম। মা, মনে হচ্ছে এই বেসমেন্টে আরও কিছু গোপন রহস্য আছে, রিয়াদ বলল। হঠাৎ দেয়ালে একটা গোপন দরজা খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা হাওয়া বের হতে লাগল। রিয়াদ, আমার ভয় লাগছে, আমি বললাম। মা, একসাথে থাকলে ভয়ের কিছু নেই। চলো দেখি ভেতরে কি আছে। আমরা গোপন দরজা দিয়ে ঢুকলাম। ভেতরে একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেয়ালে প্রাচীন ছবি আঁকা। মা, এগুলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, রিয়াদ টর্চের আলো ফেলে দেখাল। সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা বড় হলরুমে পৌঁছালাম। সেখানে অনেকগুলো পুরানো বই, মানচিত্র আর রহস্যময় যন্ত্রপাতি। এটা একটা গোপন লাইব্রেরি, আমি অবাক হয়ে বললাম। রিয়াদ একটা পুরানো ডায়েরি খুলল। সেখানে লেখা, আমাদের পরিবার শত বছর ধরে এই অঞ্চলের ইতিহাস সংরক্ষণ করে আসছে। এই গোপন লাইব্রেরিতে আছে হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন। মা, আমরা ইতিহাসবিদ হয়ে গেছি, রিয়াদ হাসল। হঠাৎ আমরা শুনতে পেলাম উপর থেকে পায়ের আওয়াজ। কেউ বাড়িতে ঢুকেছে। রিয়াদ, আমাদের উপরে যেতে হবে। নাফিসা একা আছে, আমি উদ্বিগ্ন হয়ে বললাম। আমরা দৌড়ে উপরে উঠলাম। দেখলাম নাফিসা রান্নাঘরে পানি খাচ্ছে। আপনারা কোথা ছিলেন? আমি ভয় পেয়েছিলাম, নাফিসা বলল। আমরা একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম। তুমিও আসবে, আমি বললাম। নাফিসার চোখ চকচক করে উঠল। সত্যি? কি ধরনের অ্যাডভেঞ্চার? আমরা নাফিসাকে সব কিছু বললাম। সে খুশিতে লাফিয়ে উঠল। পরের দিন সকালে আমরা তিনজন মিলে আবার গোপন লাইব্রেরিতে গেলাম। নাফিসা প্রাচীন বইগুলো দেখে মুগ্ধ হয়ে গেল। মা, আমরা কি এই লাইব্রেরিটা পরিষ্কার করে সাজিয়ে রাখতে পারি? নাফিসা বলল। অবশ্যই। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য, আমি বললাম। রিয়াদ একটা পুরানো মানচিত্র খুলল। মা, এই মানচিত্র অনুযায়ী আমাদের বাড়ির নিচে আরও কয়েকটা গোপন কক্ষ আছে। আমি অবাক হয়ে বললাম, তার মানে আমাদের অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি? বিলকুল না। এটা তো শুধু শুরু, রিয়াদ হাসল। পরের কয়েকদিন আমরা প্রতিদিন নতুন নতুন গোপন কক্ষ আবিষ্কার করলাম। একটা কক্ষে ছিল প্রাচীন মুদ্রা, আরেকটায় পুরানো অস্ত্র আর বর্ম। মা, আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই যোদ্ধা ছিলেন, নাফিসা বলল। হ্যাঁ, আর আমরা আজ সেই যোদ্ধা পরিবারের উত্তরাধিকারী, আমি গর্বের সাথে বললাম। একদিন আমরা একটা বিশেষ কক্ষ আবিষ্কার করলাম যেখানে অনেকগুলো প্রাচীন পাঠ্যক্রম আর গানের বই ছিল। এগুলো দিয়ে আমরা একটা পারিবারিক শিক্ষা কেন্দ্র তৈরি করতে পারি, রিয়াদ বলল। আমি ভাবলাম, এটা চমৎকার আইডিয়া। আমরা আমাদের সম্প্রদায়ের বাচ্চাদের শেখাতে পারি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য অপেক্ষা করছিল শেষ কক্ষে। সেখানে ছিল একটা প্রাচীন টেলিস্কোপ আর জ্যোতিষশাস্ত্রের বই। দাদু জ্যোতির্বিদ ছিলেন, রিয়াদ উত্তেজিতভাবে বলল। সেই রাতে আমরা তিনজন মিলে ছাদে উঠে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখলাম। নক্ষত্রগুলো কত স্পষ্ট দেখা যাচ্ছিল। মা, মনে হচ্ছে আমরা একটা নতুন পৃথিবী আবিষ্কার করেছি, নাফিসা বলল। হ্যাঁ, আমাদের নিজেদের পৃথিবী, আমি বললাম। হঠাৎ রিয়াদ একটা পুরানো নক্ষত্রের মানচিত্র দেখাল।
মা, এই মানচিত্র অনুযায়ী আগামীকাল রাতে একটা বিশেষ নক্ষত্রের সমাবেশ হবে। সেটা ১০০ বছরে একবার হয়। সেটা দেখলে কি হবে? আমি জিজ্ঞেস করলাম। দাদুর লেখায় আছে এই নক্ষত্রের সমাবেশ দেখলে পরিবারে সৌভাগ্য আসে, রিয়াদ বলল। পরের রাতে আমরা ৩ জন আবার ছাদে উঠলাম। টেলিস্কোপ দিয়ে দেখলাম সত্যিই নক্ষত্রগুলো একটা বিশেষ আকার তৈরি করেছে। এটা দেখতে একটা হৃদয়ের মতো লাগছে, নাফিসা বলল। পরিবারের ভালোবাসার প্রতীক, আমি মুগ্ধ হয়ে বললাম। সেই রাত থেকে আমাদের পরিবারে একটা নতুন ঐতিহ্য শুরু হল। প্রতি সপ্তাহে আমরা গোপন লাইব্রেরিতে বসে পুরানো ইতিহাস পড়ি আর নতুন রহস্য সমাধানের চেষ্টা করি। ১ মাস পরে রিয়াদ আরেকটা রহস্য আবিষ্কার করল। মা, আমাদের বাড়ির বাগানে একটা গোপন পথ আছে যেটা পুরানো রাজবাড়ির সাথে যুক্ত। কিভাবে জানলে? আমি জিজ্ঞেস করলাম। বাগানের পুরানো ম্যাঙ্গো গাছের নিচে একটা পাথরের প্লেট আছে। সেটা সরালে একটা সুড়ঙ্গ দেখা যায়, রিয়াদ বলল। আমরা বাগানে গিয়ে দেখলাম সত্যিই। পাথরটা সরাতে একটা গভীর সুড়ঙ্গ। এবার আমাদের আরেকটা বড় অ্যাডভেঞ্চার শুরু হতে যাচ্ছে, নাফিসা উত্তেজিতভাবে বলল। আমরা ৩ জন মিলে সুড়ঙ্গে ঢুকলাম। হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটা প্রাচীন রাজবাড়িতে। রাজবাড়িটা পরিত্যক্ত ছিল, কিন্তু এখনও সুন্দর। সেখানে ছিল রাজকীয় আসবাবপত্র আর দেয়ালে টাঙানো পুরানো ছবি। মা, এই রাজবাড়ির মালিক কারা ছিল? নাফিসা জিজ্ঞেস করল। রিয়াদ একটা পুরানো বই খুলে পড়ল। এই অঞ্চলের শেষ রাজা ছিলেন মহারাজা দেবেন্দ্র সিংহ। তার কোনো উত্তরাধিকারী ছিল না। তিনি মারা যাওয়ার আগে তার সম্পদ আশেপাশের বিশ্বস্ত পরিবারগুলোর মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তার মানে আমাদের পরিবার সেই বিশ্বস্ত পরিবারগুলোর একটা, আমি বুঝতে পারলাম। রাজবাড়ির ভেতর ঘুরতে ঘুরতে আমরা একটা গোপন পাঠাগার আবিষ্কার করলাম। সেখানে হাজার হাজার পুরানো বই। এই বইগুলোতে নিশ্চয়ই অনেক হারিয়ে যাওয়া জ্ঞান আছে, রিয়াদ বলল। নাফিসা একটা সোনার বাধাই করা বই হাতে নিল। এটা দেখো, এখানে প্রাচীন ওষুধের ফর্মুলা লেখা। আমি সেই বই দেখলাম। সত্যিই সেখানে বিভিন্ন রোগের প্রাকৃতিক চিকিৎসার পদ্ধতি লেখা। আমরা এই জ্ঞান ব্যবহার করে মানুষের সেবা করতে পারি, আমি বললাম। হঠাৎ রাজবাড়ির মূল হলে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। যেন কেউ পায়চারি করছে। কেউ আছে নাকি? রিয়াদ চিৎকার করে জিজ্ঞেস করল। একজন বৃদ্ধ মানুষ বের হয়ে এলেন। তিনি বললেন, আমি এই রাজবাড়ির রক্ষক। আপনারা কারা? আমরা আমাদের পরিচয় দিলাম। বৃদ্ধ লোকটি হাসলেন। আহ, আপনারা সেই পরিবারের। আমি অপেক্ষায় ছিলাম কবে আপনারা আসবেন, তিনি বললেন। আপনি আমাদের চেনেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, মহারাজা আমাকে বলে গেছেন যে একদিন তার বিশ্বস্ত পরিবারের সদস্যরা এখানে আসবেন। আপনাদের জন্য একটা বিশেষ উপহার রেখে গেছেন। বৃদ্ধ লোকটি আমাদের নিয়ে গেলেন রাজবাড়ির সবচেয়ে গোপন কক্ষে। সেখানে ছিল একটা সোনার সিংহাসন। এই সিংহাসনে যে বসবে সে এই অঞ্চলের সব গোপন রহস্যের সমাধান পেয়ে যাবে, বৃদ্ধ লোকটি বললেন। কিন্তু আমরা তো রাজা নই, আমি বললাম। রাজত্ব রক্তে নয়, কাজে। আপনারা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে আপনারা এই ঐতিহ্যের যোগ্য উত্তরাধিকারী, তিনি বললেন। আমি সিংহাসনে বসলাম। হঠাৎ মনে হলো যেন আমার ভেতর একটা নতুন শক্তি জেগে উঠেছে। মা, তোমার চোখ জ্বলজ্বল করছে, নাফিসা বলল। আমি অনুভব করতে পারছি এই অঞ্চলের সব ইতিহাস, আমি বললাম। সেই মুহূর্তে আমার মনে ভেসে উঠল শত শত বছরের পুরানো ঘটনা। আমি দেখতে পেলাম কিভাবে আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চল রক্ষা করেছেন। রিয়াদ, নাফিসা, আমাদের একটা বিশেষ দায়িত্ব আছে, আমি বললাম। কি ধরনের দায়িত্ব? রিয়াদ জিজ্ঞেস করল। আমাদের এই প্রাচীন জ্ঞান ও সম্পদ ব্যবহার করে এলাকার মানুষের সেবা করতে হবে, আমি বললাম। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়িতে একটা কমিউনিটি সেন্টার তৈরি করব। গোপন লাইব্রেরির জ্ঞান ব্যবহার করে মানুষদের শিক্ষা দেব আর প্রাকৃতিক চিকিৎসা সেবা দেব। ১ মাস পরে আমাদের কমিউনিটি সেন্টার চালু হল। প্রতিদিন অনেক মানুষ আসে শিখতে আর সেবা নিতে। মা, আমাদের অ্যাডভেঞ্চার এখন সার্থক হয়েছে, রিয়াদ বলল। শুধু অ্যাডভেঞ্চার না, আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি, আমি বললাম। কিন্তু আমাদের রহস্য আবিষ্কার এখানেই শেষ নয়। একদিন রাজবাড়ির বৃদ্ধ রক্ষক আমাদের বললেন একটা চমকপ্রদ তথ্য। আপনাদের বাড়ির নিচে যে সুড়ঙ্গ সেটা শুধু এই রাজবাড়ি পর্যন্ত নয়। এটা আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। কত দূর? নাফিসা জিজ্ঞেস করল। প্রায় ৫০ কিলোমিটার। এই সুড়ঙ্গ আরও ৩টা প্রাচীন রাজবাড়ির সাথে যুক্ত, তিনি বললেন। আমরা পরিকল্পনা করলাম পরবর্তী ছুটির দিনে সেই সুড়ঙ্গ অনুসরণ করে অন্য রাজবাড়িগুলো আবিষ্কার করব।
মা, আমাদের অ্যাডভেঞ্চার কখনো শেষ হবে না, রিয়াদ হেসে বলল। এটাই তো জীবনের আনন্দ, প্রতিদিন নতুন কিছু আবিষ্কার করা। আমি বললাম। নাফিসা বলল, আমি বড় হয়ে একজন ইতিহাসবিদ হব। আমাদের পরিবারের এই রহস্যগুলো নিয়ে গবেষণা করব। আর আমি হব একজন অভিযানকারী। আরও অনেক হারিয়ে যাওয়া সভ্যতা খুঁজে বের করব। রিয়াদ স্বপ্ন দেখতে লাগল। সেই রাতে আমরা তিনজন মিলে পরিকল্পনা করলাম কিভাবে আমাদের এই আবিষ্কারগুলো পুরো বিশ্বের সাথে ভাগ করে নেব। আমরা একটা জাদুঘর তৈরি করতে পারি, আমি প্রস্তাব করলাম। আর একটা গবেষণা কেন্দ্র, রিয়াদ যোগ করল। আমাদের পরিবারের গল্প সবাই জানুক, নাফিসা বলল। এভাবেই আমাদের ছোট্ট পারিবারিক অ্যাডভেঞ্চার পরিণত হল একটা বিশাল স্বপ্নে। আমরা বুঝতে পারলাম যে জীবনের সবচেয়ে বড় ধনসম্পদ হল পরিবার আর একসাথে কাটানোর সময়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাবি আজ কি নতুন রহস্য আবিষ্কার করব। জীবনটা হয়ে উঠেছে একটা অবিরাম অ্যাডভেঞ্চার। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। রিয়াদ আর নাফিসা এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার স্বামী রাহুল যখন জানল আমাদের এই সব অ্যাডভেঞ্চারের কথা, তিনিও যোগ দিলেন আমাদের সাথে। আমি জানতামই না যে আমার পরিবার এত রোমাঞ্চকর, তিনি হেসে বললেন। এখন আমরা চারজন মিলে প্রতি সপ্তাহান্তে নতুন নতুন রহস্য সমাধানে ব্যস্ত থাকি। আমাদের বাড়িটা হয়ে উঠেছে একটা অ্যাডভেঞ্চার হাব। আর সবচেয়ে মজার ব্যাপার হল, আমাদের এই অ্যাডভেঞ্চারের খবর শুনে এলাকার অনেক পরিবার আমাদের সাথে যুক্ত হতে চায়। আমরা একটা অ্যাডভেঞ্চার ক্লাব তৈরি করেছি। প্রতি মাসে আমরা নতুন একটা রহস্য সমাধানের চ্যালেঞ্জ দিই। পুরো এলাকা জুড়ে এখন একটা রহস্য সমাধানের উন্মাদনা। মা, আমরা যে এত বড় একটা পরিবর্তন এনেছি, নাফিসা গর্বের সাথে বলল। হ্যাঁ, একটা ছোট্ট পারিবারিক মুহূর্ত থেকে শুরু হয়ে পুরো সম্প্রদায়ে ছড়িয়ে গেছে, আমি বললাম। এখন আমাদের কমিউনিটি সেন্টারে শুধু শিক্ষা আর চিকিৎসা সেবা নয়, আছে অ্যাডভেঞ্চার ট্রেনিং, ইতিহাস গবেষণা আর যুব উন্নয়ন কর্মসূচি। রিয়াদ এখন একজন প্রশিক্ষিত অভিযানকারী। সে অন্য তরুণদের শেখায় কিভাবে নিরাপদে রহস্য অনুসন্ধান করতে হয়। নাফিসা তার বয়সী বাচ্চাদের সাথে মিলে একটা জুনিয়র এক্সপ্লোরার ক্লাব তৈরি করেছে। আমি আর আমার স্বামী রাহুল মিলে পুরো প্রকল্পটা পরিচালনা করি। 1 বছর পরে আমাদের কাজের খবর সরকার পর্যন্ত পৌঁছাল। তারা আমাদের একটা জাতীয় পুরস্কার দিল। সমাজসেবায় অসামান্য অবদানের জন্য খান পরিবার পুরস্কার প্রাপ্তির সময় ঘোষণা করা হল। সেই দিন আমি মঞ্চে দাঁড়িয়ে ভাবছিলাম, একটা সাধারণ বিকেল থেকে শুরু হয়ে আমাদের জীবন কত অসাধারণ হয়ে উঠেছে। আমাদের পরিবারের সবচেয়ে বড় সম্পদ হল একসাথে থাকা আর একে অপরকে সাহায্য করা, আমি মাইকে বললাম। দর্শকরা করতালি দিল। আমার চোখে খুশির অশ্রু। বাড়ি ফিরে সেই রাতে আমরা চারজন মিলে আবার পুরানো অ্যালবাম খুললাম। এবার নতুন ছবি যোগ করলাম, আমাদের অ্যাডভেঞ্চারের ছবি, কমিউনিটি সেন্টারের ছবি, পুরস্কার প্রাপ্তির ছবি। এই অ্যালবাম এখন আমাদের নতুন ইতিহাস, রাহুল বলল। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা পথ নির্দেশিকা, আমি যোগ করলাম। রিয়াদ বলল, মা, আমি এখন বুঝতে পারছি দাদু কেন এই রহস্য আমাদের জন্য রেখে গেছেন। উনি চেয়েছিলেন আমরা যেন একসাথে থেকে কিছু অর্থবহ করি। ঠিক বলেছ। পারিবারিক বন্ধন আর একসাথে কাজ করার শক্তিই হল আসল গুপ্তধন, আমি বললাম। নাফিসা হঠাৎ বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের এই গল্প শুনে অনেক পরিবার অনুপ্রেরণা পাবে। তাহলে আমরা আমাদের অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিই, আমি প্রস্তাব করলাম। আমরা সিদ্ধান্ত নিলাম একটা বই লিখব আমাদের এই অ্যাডভেঞ্চারের উপর। বইটার নাম দিলাম পারিবারিক রহস্যের সন্ধানে। বই প্রকাশের পর অনেক পরিবার আমাদের সাথে যোগাযোগ করল। তারাও তাদের বাড়িতে অনুরূপ রহস্য খোঁজার আগ্রহ প্রকাশ করল। আমাদের শুরু করা এই আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, রাহুল খুশি হয়ে বলল। আমি মনে মনে ভাবলাম, জীবনটা কত অপ্রত্যাশিত। একটা সাধারণ বিকেল থেকে শুরু হয়ে আমরা এত বড় একটা সামাজিক পরিবর্তনের অংশ হয়ে গেছি। আজ 2 বছর পর আমাদের কমিউনিটি সেন্টারে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা। রিয়াদ এখন একজন প্রফেশনাল অভিযানকারী, নাফিসা স্কুলের সেরা ছাত্রী। আর আমি হয়ে উঠেছি এই এলাকার সবচেয়ে সম্মানিত নারী। সবাই আমাকে অ্যাডভেঞ্চার আন্টি বলে ডাকে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হল, আমি রিয়াদ আর নাফিসার মা। যে মা তার সন্তানদের সাথে মিলে জীবনকে একটা চমৎকার অ্যাডভেঞ্চারে পরিণত করেছে। আজও প্রতি সন্ধ্যায় আমরা সেই পুরানো অ্যালবাম খুলে বসি। নতুন ছবি যোগ করি, নতুন পরিকল্পনা করি। আর প্রতিবার ভাবি, পরবর্তী অ্যাডভেঞ্চার কি হবে? কি নতুন রহস্য অপেক্ষা করছে আমাদের জন্য? জীবনটা হয়ে উঠেছে একটা অবিরাম আবিষ্কারের যাত্রা।
আর সবচেয়ে সুন্দর ব্যাপার হল এই যাত্রায় আমরা একা নই। আমাদের সাথে আছে আমাদের প্রিয় পরিবার আর বিস্তৃত সম্প্রদায়। প্রতিটা নতুন দিন নিয়ে আসে নতুন সম্ভাবনা। আর আমরা প্রস্তুত সেই সম্ভাবনাগুলো হাতের মুঠো নিয়ে আরও বড় স্বপ্ন দেখতে।